অনুষ্ঠান সুস্থ থাকুন। নমস্কার, সুস্থ থাকুন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভালো আছেন তো সবাই? আসলে এই শীতকালটা কিন্তু ভালো থাকারই সময়। গরম, প্যাচপ্যাচে ঘাম এসব কিছু নেই। তার সঙ্গে বাজারে কত টাটকা টাটকা সবজির একেবারে মেলা। উলের রঙিন রঙিন জামা কাপড়, মনে হয় যেন সব কিছু রঙে ভরে আছে। কিন্তু একই সঙ্গে এই যে গরম থেকে ঠান্ডা পড়ছে, এ সময় সর্দি কাশি হওয়ার সম্ভাবনাও খুব বেশি। সেই জন্য বিশেষ করে বাড়ির বাচ্চা এবং বৃদ্ধ বৃদ্ধা যারা, তাদের নিয়ে আমাদের একটু সতর্ক থাকতে হবে। যখন দুপুরবেলা বেশ রোদ আছে, তখন যেমন কোনো উলের বা গরম কাপড় জামা পরাবেন না, তাতে ঘাম হয়ে সর্দি কাশি বসে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক তেমনি ভোরবেলা বা সন্ধেবেলায় একটু সতর্কতা নেবেন, একটু হালকা গরম জামা পরাবেন। এই সময়ে যা টাটকা শাকসবজি সেগুলো খাওয়াবেন। জানবেন যে প্রকৃতিতে যে সময় যা হয় সেগুলো আমাদের স্বাভাবিকভাবেই কিছু অসুখ বিসুখ প্রতিরোধ করে। যেমন ধরুন লেবু, লেবু মানে সাধারণ পাতি লেবু, কমলা লেবু, মুসাম্বি লেবু এই সময় প্রচুর পরিমাণে ওঠে, এগুলো খাওয়াবেন। বাজারে দেখবেন প্রচুর আমলকি এবং দামও যথেষ্ট কম। এই আমলকি চেষ্টা করবেন একটা করে অন্তত রোজ খাওয়াতে, কিছুটা করে, একটা করে গোটা না হলেও কিছুটা করে খাওয়াবার চেষ্টা করবেন। এগুলো এক ধরনের প্রতিরোধ তৈরি করে। মধু যারা খেতে পারেন, যারা ডায়াবেটিসের পেশেন্ট নন, তারা যদি 1 চামচ করে মধু খান, সেটাও যথেষ্ট উপকারী। কিন্তু আজকে আমরা একদমই একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আজকে 1 ডিসেম্বর। 1 ডিসেম্বর ওয়ার্ল্ড এইডস ডে। এইডস শুনলেই আগে আমাদের একটা ভয়াবহ অনুভূতি হতো। কোনো এইডসের রুগীকে আমরা এমনভাবে দেখতাম যেন তারা অন্য কোনো গ্রহ থেকে এসেছে। তাদের সঙ্গে একসঙ্গে থাকা তো দূরের কথা, তাদের একেবারে সমাজের বাইরে বের করে দেওয়া হতো। ধোপানাপিত প্রায় বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। কেউ তাদের সঙ্গে মিশতো না, কথা বলতো না, কাছ দিয়ে যেত না। মনে হতো এরকম করলে বুঝি তারও এইডস হয়ে যাবে। এই কুসংস্কারগুলো এখন অনেকটা কমেছে এবং প্রত্যেক বছর যে 1 ডিসেম্বর এই দিনটা পালন করা হয় একটা নির্দিষ্ট থিম রেখে, এবং তার সঙ্গে সঙ্গে যেটা তৈরি করা হয় সেটা হচ্ছে যে সচেতনতা, এইডস অসুখটা সম্পর্কে সচেতনতা। আজকে আমরা এই বিষয় নিয়েই কথা বলছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাক্ষাৎকার আমাদের অনেক ভ্রান্ত ধারণা দূর হয়ে যেতে সাহায্য করবে। আচ্ছা, আমরা জানি যে 1 ডিসেম্বর সেটা হচ্ছে ওয়ার্ল্ড এইডস ডে। তো এর পরিপ্রেক্ষিতে আমাদের দেশে, বিশেষ করে আমাদের রাজ্যে, এই বিষয়টি কিভাবে আলোচনা করা হচ্ছে এবং এবারে থিমটা কি? প্রত্যেক বাড়িতে একটা না একটা থিম থাকে, সেটা সম্পর্কে আপনি একটু বলুন। আমার নাম ডক্টর অনিন্দ্য সেন। আমি এইচআইভি সেক্টরে অনেকদিন বিভিন্ন স্তরে কাজ করেছি, একেবারে ফিল্ডে, টার্গেটেড ইন্টারভেনশন থেকে এআরটি সেন্টার হয়ে ন্যাকোর ন্যাশনাল লেভেল ফাংশনারি, অনেক জায়গাতে আমি 10 বছর মতো সময় এখানে এইচআইভি নিয়ে কাজ করেছি। ফলে প্রতি বছর যে এইচআইভি নিয়ে ওয়ার্ল্ড এইডস ডে একটা পালন করা হয়, সেটা আজকে 37তম বছরে পড়েছে। সেটা 2024-এর 1 ডিসেম্বর সেটা 37তম ওয়ার্ল্ড এইডস ডে হতে চলেছে। এবং এইবার থিমটা হচ্ছে টেক দ্য রাইটস পাথ, মাই হেলথ মাই রাইট। কথাটা শুনতে খুব একটু ক্লিশেড লাগতে পারে, কিন্তু এইচআইভির পরিপ্রেক্ষিতে এটার বিশেষ গুরুত্ব রয়েছে, আমি সেটাই পরে আসবো। মানে এইটা যে প্রতিরোধ, মানে এইডস ডে পালন করি আমরা, তার মানে হচ্ছে এটাকে আমরা প্রতিরোধ করতে চাই, তাই তো? এই থিমটার সঙ্গে এই প্রতিরোধের কি সম্পর্ক, এই জায়গাটা যদি একটু বলেন। আমি সেটাতে যাওয়ার আগে একটু পৃথিবী জুড়ে এইচআইভির অবস্থাটা কি আজকে সেটা একটু বলে নিতে চাই। একদম। ধরুন, আজকে পৃথিবীতে 40 মিলিয়ন লোক এইচআইভি নিয়ে বেঁচে আছে, এবং ভারতবর্ষে এই সংখ্যাটা 25 লক্ষ, 2.5 মিলিয়ন। এর মধ্যে 22 মিলিয়ন হচ্ছে অ্যাডাল্ট, এবং 22 লক্ষ অ্যাডাল্ট এবং 3 লক্ষ শিশু, 15 বছরের নিচের বাচ্চা। এটা তো আছে, কিন্তু এর সঙ্গে যেটা সবচেয়ে চিন্তার বিষয়, যে আজও পৃথিবীতে নতুন এইচআইভি ইনফেকশনের সংখ্যাটা মোটেই কম নয়।
আজকে গোটা পৃথিবীর কথা যদি ভাবি তাহলে হ্যাঁ। 1.3 মিলিয়ন নিউ ইনফেকশন হয় প্রত্যেক বছরে, এবং ভারতবর্ষে যদি ভাবি তাহলে সেটা প্রায় 70,000 নতুন ইনফেকশন আজও ভারতবর্ষে হয়ে চলেছে। তো এটা তো তাহলে খুব মারাত্মক বিষয়। হ্যাঁ, তাহলে এইচআইভি নিয়ে যে সচেতনতার প্রশ্নটা, এটা হ্যাঁ তো তার প্রিভেনশনটাই তো তার মেন হ্যাঁ একদমই, হাতিয়ার। হ্যাঁ হ্যাঁ তো তো সেই প্রিভেনশনটার জন্যই, এই যাতে নতুন ইনফেকশন গুলো আর না হয়, যাদের হ্যাঁ হয়েছে তাদের জন্য তো ব্যবস্থা আছে, কিন্তু হ্যাঁ নতুন হ্যাঁ ইনফেকশনটা যাতে আর না হয় সেই জন্যই কিন্তু আজকের দিনে প্রত্যেক বছর একটা করে নতুন করে যে শপথ নেওয়ার প্রশ্ন, নতুন করে বলা যেতে পারে যে আগামী বছরের জন্য হ্যাঁ হ্যাঁ কিভাবে চলবো সেগুলোকে ভেবে নেওয়ার প্রশ্ন, এই জন্যই আসে, নতুন ইনফেকশনটাকে প্রিভেন্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ তো এইটা এবছরের যে থিম, তার সঙ্গে ভীষণভাবে জড়িয়ে থাকা একটা বিষয়। আজকে তো আমরা বলতে পারা যায় যে এইচআইভি ইনফেকশনের একটা শেষ দেখতে পাচ্ছি, এবং সেই শেষটা এরকম যে একটা বলা হচ্ছে যে হ্যাঁ 2030-এর মধ্যে একটা এন্ড অফ এপিডেমিকের টার্গেট করা হচ্ছে, যে এর মধ্যে একটা এপিডেমিকটা টার্গেট করা, আচ্ছা তো হ্যাঁ এ শেষ করে দেওয়া যেতে পারে। তার হ্যাঁ জন্য যে ইন্টারিম যে টার্গেট গুলো করা হয় হ্যাঁ সেটা হচ্ছে একটা 95 এর কথা বলা হয়, অর্থাৎ যত এটা লোকের কি? হ্যাঁ, হ্যাঁ 95 মানে হচ্ছে যত এস্টিমেটেড লোকের এইচআইভি আছে বলে ধরে নেওয়া হচ্ছে, হ্যাঁ হ্যাঁ তার মধ্যে 95% লোককে জানতে হবে যে তাদের এইচআইভি আছে। আচ্ছা অর্থাৎ 95% অফ দ্য এস্টিমেট মাস্ট নো দেয়ার স্টেটাস। আচ্ছা দুই হ্যাঁ দু নম্বর হচ্ছে 95% অফ দোজ যারা জানতে পারলো যে আমাদের স্টেটাসটা এইচআইভি পজিটিভ, হ্যাঁ হ্যাঁ তাদের 95% কে এআরটি খেতে হবে, অর্থাৎ যে হাইলি অ্যাক্টিভ অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি আজকে চালু আছে হ্যাঁ সেইটা হ্যাঁ তাদেরকে খেতে হবে, অর্থাৎ তাদেরকে খাওয়াতে হবে। আচ্ছা এবং যারা খাচ্ছে হুম তাদের 95%-এর ভাইরাল লোড সাপ্রেস থাকতে হবে, অর্থাৎ ওষুধে কাজ হতে হবে। আচ্ছা এই জিনিসগুলো আচ্ছা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এইটা হচ্ছে গিয়ে 95 এর কথা। হ্যাঁ হ্যাঁ সেই অবস্থায় যদি সেটা যদি ভাবতে হয়, হ্যাঁ তাহলে কিন্তু ভারতবর্ষ মোটেই খুব কমফোর্টেবল জায়গাতে দাঁড়িয়ে নেই। ভারতবর্ষ যেখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ সেটা হচ্ছে প্রথম 95 এর হ্যাঁ মধ্যে মানে যারা জানে 80%-এর না, হ্যাঁ 80% সাকসেসফুল আমরা হয়েছি, অর্থাৎ 20% অফ যাদের আছে অসুখটা, হ্যাঁ ইনফেকশনটা, তারা হ্যাঁ কিন্তু এখনো জানে না যে তাদের যে তাদের ইনফেকশনটা আছে। ইনফেকশনটা আছে। হ্যাঁ তাহলে এই ক্ষেত্রে একটা ব্যর্থতা রয়েছে। হ্যাঁ এবার পরের 95টা হচ্ছে এআরটি দিতে হবে। হ্যাঁ 95% দেওয়ার কথা ছিল, দেওয়া যাচ্ছে 90% কে, তাহলে এখানেও একটা 5%-এর গ্যাপ হ্যাঁ রয়েছে। হ্যাঁ হ্যাঁ থার্ড 95-এ এইখানটায় আমরা মোটামুটি একটা সাকসেসে পৌঁছতে পেরেছি, যে 95% যেটা ভাইরাল লোড সাপ্রেস থাকার কথা, তার হ্যাঁ মধ্যে হ্যাঁ আমরা খুব ক্লোজ হয়ে গেছি 94.4%। আচ্ছা তাহলে আচ্ছা যে জিনিসটা দাঁড়াচ্ছে যে ট্রিটমেন্টের দিক থেকে আমরা কিন্তু অনেকটাই ঠিকঠাক জায়গাতে রয়েছি, হ্যাঁ হ্যাঁ ডিটেকশন এবং নিউ ইনফেকশন এই দুটো জায়গাতে আমাদের অনেকখানি গ্যাপ গ্যাপ এখনো আছে। রয়েছে। হ্যাঁ তো এই যে এত অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে এইডস নিয়ে, আপনি বলছেন যে 37তম বছরে পড়লো, তাতে অ্যাওয়ারনেস কি বাড়েনি? অন্তত মানে যতটা বাড়ার কথা ছিল অতটা বাড়েনি, তাই তো? দেখুন, এইচআইভি প্রিভেনশনের হুম যে প্যারামিটার গুলো আমরা দাঁড় করাই, তাতে ধরুন হ্যাঁ প্রতিষ্ঠানকে, সরকারকে অনেকগুলো কাজ করতে হয়। সরকারকে যেমন ধরুন এসটিআই ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিতে হয় একেবারে ফিল্ড লেভেলে। আচ্ছা অন্যান্য সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন যদি প্রিভেন্ট করা যায়, যদি হ্যাঁ সেটাকে ট্রিটমেন্ট করে দেওয়া যায়, তাহলে এইচআইভি ইনফেকশনের সম্ভাবনা কমে। গভর্নমেন্টকে সেটা করতে হয় এবং গভর্নমেন্ট সেটা করছে। হ্যাঁ গভর্নমেন্টকে তার ব্লাড ট্রান্সফিউশনের ব্লাড সেফটিটা 100% করতে হয়। এই ব্লাড সেফটি 100% করা যায় না, একটা অন্য টেকনিক্যাল কারণ আছে, উইন্ডো পিরিয়ডের কারণে, হ্যাঁ কিন্তু যতটা করা সম্ভব গভর্নমেন্ট সম্ভবত সেটা করছে। হ্যাঁ এছাড়া এইচআইভি যাদের হচ্ছে তাদের ট্রিটমেন্টের জন্য বিভিন্ন প্রচুর এআরটি সেন্টার তৈরি করা হয়েছে, ওষুধের সাপ্লাই ঠিকঠাক আছে, হ্যাঁ, থ্যাঙ্কস টু আওয়ার ইন্ডিজিনাস ফার্মাসিউটিক্যাল কোম্পানি সিপলার, হ্যাঁ অ্যান্ড্রাক্স ইত্যাদি। হ্যাঁ তার জন্য ওষুধের সাপ্লাইটা স্ট্রিমলাইন হয়েছে, দামও অত হ্যাঁ বেশি নয়, হ্যাঁ তার ফলে সেগুলো করা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেফ সেক্স এবং সেফ সেক্সুয়াল হ্যাবিটস, সেফ হ্যাঁ সেফ হ্যাঁ অন্যান্য হ্যাবিটস, হ্যাঁ সেইখানটায় হচ্ছে গিয়ে চেতনার প্রশ্ন। এবং এই সেফ সেক্সটা এনশিওর করতে গেলে হ্যাঁ করবে কারা? যারা সেক্স যারা ওয়ার্কার তারা, হ্যাঁ যারা সেক্স যারা সেক্সে পার্টিসিপেট করছে হ্যাঁ তারা। হ্যাঁ এটা তো একটা হাজব্যান্ড ওয়াইফের সেক্সের কথা হচ্ছে না, এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ কমার্শিয়াল সেক্সের কথা। কমার্শিয়াল সেক্স, হ্যাঁ তাহলে কমার্শিয়াল সেক্সটা তো দু রকমের হয়, একটা হচ্ছে যে হেটেরোসেক্সুয়াল রিলেশনশিপ, হ্যাঁ আর একটা হোমোসেক্সুয়াল হ্যাঁ রিলেশনশিপ হয়। হ্যাঁ এছাড়াও আর একটা সেফ হ্যাবিটের প্রশ্ন আছে। তা এখানে যারা রেসিপিয়েন্ট, যারা পয়সার জন্য কাজটা করছে, হ্যাঁ
হ্যাঁ তারা যদি এখানে সেফ সেক্সটা এনফোর্স করতে চায়, সেইখানেই গিয়ে সমস্যা হয়। যারা পয়সা দিচ্ছে হ্যাঁ তাদের ধারণা যে সেফ সেক্স মানে কন্ডোম ইউজ করলে সেক্সে আনন্দটা কম হয়, এটা তাদের ধারণা, এটা আহ, বদ্ধমূল ধারণা। এইখানটা তারা কম্প্রোমাইজ করতে চায় না। এবং যারা এই জায়গাতে সেক্স বিক্রি করছে হ্যাঁ তারা এটা এনফোর্স করতে পারে না যে কন্ডোম ব্যবহার না করলে আমি তোমার সঙ্গে নেই, অর্থাৎ আমি তোমার সঙ্গে এই বিজনেস ট্রানজাকশনে যাব না যদি তুমি কন্ডোম ব্যবহার না করো। এটা না হওয়াটা তো তার অনেক, শুধু চেতনার প্রশ্ন নয়, তার পেটের হ্যাঁ, প্রশ্ন তার আছে, পেটের প্রশ্ন, তার হ্যাঁ অর্থনীতির প্রশ্ন আছে, হ্যাঁ এই হ্যাঁ সমস্ত প্রশ্ন আছে। হ্যাঁ তো কাজেই সেইখানটাতে গিয়ে যে জিনিসটা চলে আসছে যে হ্যাঁ তাদেরকে শুধু সচেতন হওয়া নয়, তাদেরকে এই জায়গায় দাঁড়াতে হবে যে আমার স্বাস্থ্য আমি বিপদে ফেলবো না, আমার হ্যাঁ 4 টাকা রোজগার করার জন্য আমার স্বাস্থ্য আমার পরিবারের শান্তি আমি বিপদে ফেলবো না, এইটা তাকে চেতনার মধ্যে আনতে হবে। আর এবং এটা মনে হয় এইখানেই একটা হচ্ছে, দলবদ্ধতার ব্যাপার রয়েছে, যে সবাই যদি এবং রিফিউজ করে এবং এটা তাহলে একটা পরে রাইট, যারা কিনছে তারাও বাধ্য হবে। তারা বিপদে পড়বে, তারা বাধ্য হবে। এই জায়গাটা হচ্ছে অধিকারের প্রশ্ন, হ্যাঁ যে এইটা স্বাস্থ্য আমার অধিকার, আমার স্বাস্থ্য আমার অধিকার, আমাকে নিশ্চয়ই আমার পেট চালানোর জন্য হয়তো সাময়িকভাবে এই সমস্ত সেক্সুয়াল কাজ করতে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ কিন্তু স্বাস্থ্যকে কম্প্রোমাইজ করে নয়, আমি আমার অধিকারে বলবৎ থাকবো, দৃঢ় থাকবো। এইখানেই বোধহয় বলা যেতে পারে যে 37তম ওয়ার্ল্ড এইডস ডে যে ক্ল্যারিয়ন কল, হ্যাঁ সেখানে যে রাইটস এর কোশ্চেনটাকে আনা হয়েছে, আমার মনে হয় এইচআইভি পরিপ্রেক্ষিতে এইটাকে মাথায় রেখেই আনা হয়েছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ। তাহলে সামনের মানে প্রত্যেক বছরই তো একটা গোল নির্দিষ্ট থাকে, যে এবছর আমার লক্ষ্য কি এবং সেটা আমি কিভাবে অ্যাচিভ করব, সেটা কিভাবে আমি মানে পেতে পারি আর কি, সেই রাস্তাগুলো কি কি, সেক্ষেত্রে কি কি আপনি কর্মসূচি? দেখুন, কর্মসূচি তো এক ধরনের কর্মসূচি তো চলছেই হ্যাঁ কন্টিনিউয়াসলি। যেমন আমি হ্যাঁ বললাম যে এই যে টার্গেটেড ইন্টারভেনশন প্রোগ্রাম গুলো, এই হ্যাঁ টার্গেটেড হ্যাঁ ইন্টারভেনশন প্রোগ্রাম গুলো তো চলছে, যেগুলোতে স্পেসিফিক যে রিস্ক গ্রুপ গুলো আছে সেই হুম রিস্ক গ্রুপ হুম গুলোকে অ্যাড্রেস করা হয়। হ্যাঁ তো সেগুলোকে অ্যাড্রেস করার কাজ চলছে, টার্গেটেড ইন্টারভেনশন। যেমন ধরুন সেক্স ওয়ার্কারদের মধ্যে টার্গেটেড ইন্টারভেনশন, যেমন ধরুন এই 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 যারা ট্রান্সজেন্ডার তাদের মধ্যে টার্গেটেড ইন্টারভেনশন, হ্যাঁ, লং এই ডিস্টেন্স এই ব্যাপারটা ট্রাকারদের আমি মধ্যে। আরেকটু ইয়ে করতে চাই, আরেকটু স্পেসিফাই করতে চাই। আপনি বললেন যে দু রকম, একটা হচ্ছে হেটেরোজিনিয়াস, একটা হচ্ছে হোমোজিন। এই না, যে হেটেরোজিনিয়াস বলিনি, হেটেরোসেক্সুয়াল হ্যাঁ, বলেছি, হোমোসেক্সুয়াল হেটেরোসেক্সুয়াল এন্ড আর হেটেরোসেক্সুয়াল। হোমোসেক্সুয়াল, হ্যাঁ। এই হোমোসেক্সুয়ালের ব্যাপারটায় কিভাবে এডসটা স্প্রেড করছে আপনি? হোমোসেক্সুয়াল মানে হচ্ছে অ্যানাল সেক্স, প্র্যাকটিক্যালি আচ্ছা অ্যানাল আচ্ছা সেক্স, পায়ুদারে সেক্স। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ এইটা এইটা যারা করেন তারা হচ্ছে মূলত এই ট্রান্সজেন্ডার কমিউনিটি, যাদেরকে আচ্ছা আমরা হিজড়া কমিউনিটি বলে পপুলারলি হ্যাঁ জানি। হ্যাঁ হ্যাঁ তারা এই পেশাটা তাদের পেশা মূলত। আচ্ছা হ্যাঁ এবং তারা, তাদের যেহেতু সেম সেক্সটাই পছন্দ, হ্যাঁ তারা ওই সেম সেক্স নিয়েই খানিকটা পয়সা রোজগারও করতে থাকেন। তারা স্বাভাবিকভাবেই তারা সমাজের মধ্যে বেশ একটা মার্জিনালাইজ কমিউনিটি, হ্যাঁ হ্যাঁ তারা তাদের সাধারণভাবে অন্য কোনো ইনকামের রাস্তা নেই, কাজেই সেক্সটা তাদের কাছে একটা বাধ্যতা। হ্যাঁ ফলে এই যে সমস্ত লোকেরা, যে সমস্ত পুরুষেরাও একটু ঠিক হোমোসেক্সুয়াল হ্যাঁ হ্যাঁ ধরনের, যারা হ্যাঁ যারা ঠিক হোমোসেক্সুয়ালও হতে চান হেটেরোসেক্সুয়াল হওয়ার সাথে সাথে, আচ্ছা তারা হ্যাঁ, এই এদের সাথে তারা যৌন কাজে লিপ্ত হন। লিপ্ত হন, হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রেই পয়সার বিনিময়ে, কখনো হ্যাঁ কখনো হয়তো পয়সার বিনিময়ে নয়। হ্যাঁ এখন বিপদটা হচ্ছে যে এখানে যেহেতু অ্যানাল সেক্স, অ্যানাস পায়ুদারের যে মিউকাস লেয়ার, হ্যাঁ হ্যাঁ ভেতরের যে লাইনিংটা সেটা হ্যাঁ যেহেতু পাতলা থাকে। দেখুন, ভ্যাজাইনার মধ্যে যে মিউকাস লেয়ার সেটা যৌনতার জন্যই তৈরি, এবং সেটা যৌনতা আর সাথে সাথে যৌন ক্রিয়ার সাথে সাথে সেটা লম্বা হয়, সেটা অনেক বেশি এক্সপ্যান্ড করতে হ্যাঁ পারে। কিন্তু হ্যাঁ পায়ুদারের ক্ষেত্রে সেটা নয়, সেটা হ্যাঁ অনেক স্টিফ এবং সেটা অনেক পাতলা, ফলে সেখানে বিপদ হওয়ার সম্ভাবনা, ছুড়ে যাওয়ার সম্ভাবনা, রক্তপাতের সম্ভাবনা অনেক অনেক বেশি। বেশি থাকে, হ্যাঁ এবং সেক্ষেত্রে শুধু রক্তপাত কেন, যদি সেখানে ওই বীর্যপাত সেই যে লোকটির হচ্ছে হ্যাঁ তার যদি এইচআইভি থাকে, তাহলে রেসিপিয়েন্টের তার কিন্তু ইনফেকশনের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় আচ্ছা আচ্ছা অন্যদের হ্যাঁ তুলনায়। হ্যাঁ হ্যাঁ এবং এই কমিউনিটিটার বিপদ হচ্ছে যে এই কমিউনিটিটা অনেকাংশে হিডেন কমিউনিটি, এটাকে খুঁজে পাওয়া মুশকিল। হ্যাঁ 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 হ্যাঁ, যদিও এখন রাস্তার ধারে, রাস্তার মোড়ে তারা পয়সা তোলেন, হ্যাঁ একভাবে তাদেরকে দেখতে পাওয়া যায়, কিন্তু হ্যাঁ তাদেরকে সংগঠিত করে একটা জায়গাতে একটা চেতনায় নিয়ে আসা, এক ধরনের কাজের মধ্যে নিয়ে আসা খুবই কঠিন কাজ। সে কারণে ভারতবর্ষেও আজকে এই ট্রান্সজেন্ডার কমিউনিটির মধ্যেই কিন্তু এইচআইভি প্রিভ্যালেন্স, হুম এইচআইভির হুম। হার সবচেয়ে বেশি। আচ্ছা, আপনি একটু আগে বললেন যে প্রচুর শিশুও এইচআইভি আক্রান্ত।
আচ্ছা, এরা কি মানে একদম জন্মের সময় থেকেই এইচআইভি নিয়েই জন্মায়? শিশুদের আক্রান্ত হওয়াটা মূলত দুভাবে, একটা হচ্ছে মায়ের থেকে, যেটাকে বলে ভার্টিক্যাল ট্রান্সমিশন, হ্যাঁ। আর একটা হচ্ছে গিয়ে ব্লাড ট্রান্সফিউশনের কারণে। আজকেও আচ্ছা। আমাদের দেশে আজও পর্যন্ত থ্যালাসিমিয়া হওয়ার বাচ্চার সংখ্যা প্রচুর। হ্যাঁ। এই যে হ্যাঁ। থ্যালাসিমিয়া বা অন্যান্য আরো কয়েকটা ব্লাড রিলেটেড ক্রনিক প্রবলেম আছে, হ্যাঁ। যেগুলোর জন্য হ্যাঁ। বারবার রক্ত নিতে হয়, ব্লাড হ্যাঁ। ট্রান্সফিউশন নিতে হয়। হ্যাঁ। হ্যাঁ। এবং এই ব্লাড সেভ যাদেরকে বারবার করে ব্লাড নিতে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু ইনফেকশনের চান্স বেশি, কারণ ব্লাডকে কখনোই 100% এইচআইভি মুক্ত বলে দেওয়া যায় না। তার আচ্ছা। একটা টেকনিক্যাল কারণ আছে, এটা উইন্ডো পিরিয়ড থাকে, যে উইন্ডো পিরিয়ডে টেস্ট করলে বোঝা যায় না। আচ্ছা। টেস্ট করা হয়, আচ্ছা। সমস্ত ব্লাড হ্যাঁ। পাউচকেই টেস্ট করা হয় এইচআইভি হ্যাঁ। আছে কিনা, কিন্তু তার একটা এসকেপ রুটও আছে। আচ্ছা। একটা আচ্ছা। ছোট্ট পার্সেন্টেজ অফ ব্লাড হ্যাঁ। যেখানে ধরা পড়বে না যে এইচআইভি আছে, অথচ এইচআইভি থেকে যাবে। হুম। সেই ব্লাড গুলো যাদের শরীরে যাবে, ট্রান্সফিউশন হবে, সেই থ্যালাসেমিক বাচ্চারা, তারা কিন্তু এইচআইভি তে ইনফেক্টেড হবে। আর একটা হচ্ছে যে মা থেকে হ্যাঁ। শিশুতে হ্যাঁ। সেটা অনেকটা কমেছে। গভর্নমেন্টের প্রোগ্রাম রয়েছে, যে পিপিটিসিটি প্রোগ্রাম রয়েছে, তাতে ডেলিভারির রকম থেকে শুরু করে বাচ্চা জন্মানোর সময় তাকে ওষুধ খাওয়ানো, আর এবং সবটাই, হ্যাঁ, একটা। মা যদি এইচআইভি যদি জানা থাকে, হ্যাঁ। তাহলে সেই মা যদি এআরটি খান রেগুলারলি, তাহলে সেক্ষেত্রে সেগুলো কমানো যায়। হ্যাঁ। এবং হ্যাঁ। এইসব সত্ত্বেও সেগুলো কিন্তু ফুল ফ্লেজড চলছে। তা সত্ত্বেও কিন্তু আজও, যে কথা বললাম, যে নতুন বাচ্চা ইনফেকশনের সংখ্যাটা খুব কিন্তু কম নয়। গোটা পৃথিবী জুড়ে মোটামুটি 12 লক্ষ বাচ্চার নতুন ইনফেকশন প্রতি হচ্ছে বছরে। হ্যাঁ। প্রতি বছর। এবং ভারতবর্ষের ক্ষেত্রে প্রায় বোধহয় 1020 মতো হবে বাচ্চা এরকম প্রত্যেক বছর নতুন ইনফেকশন হচ্ছে। কাজে হ্যাঁ। সেটা হ্যাঁ। কিন্তু আজও একটা খুবই দুশ্চিন্তার বিষয়। আচ্ছা ডক্টর সেন, একদম শেষে চলে এসেছি আমরা, তো আমি একটুখানি শুধু জিজ্ঞেস করব যে এইডস নিয়ে যে সাধারণ কুসংস্কার সমাজের মধ্যে আছে, সেগুলো সম্পর্কে আপনি যদি দু এক কথা বলেন। একটা সময় ছিল যখন এডস এর লোকেদের ধোপানাপিত বন্ধ করা হতো, পুকুরে নামা বন্ধ করা হতো, হ্যাঁ। সমাজ তাকে একটা বলা যেতে পারে এক্সক্লুড করে দিত। হ্যাঁ। সেসব আজও পর্যন্ত নিশ্চয়ই চলে গেছে, আমি বলবো না। হ্যাঁ। কারণ সমাজ যদি না এগোয়, তাহলে এই জিনিসগুলো, শুধু এইচআইভি কেন, অন্যান্য বহু রোগের ক্ষেত্রেও সেটা হতে পারে। হ্যাঁ। যেমন ধরুন, এখন আমি ক্যান্সারের কাজ করি, লোকে ভাবে যে ক্যান্সারের কথা বললে বুঝি ক্যান্সার হয়ে যায়, কাজে ওই কথাটা বলো না। বুড়া মত শুনো, বুড়া মত হ্যাঁ। বলার মতো হ্যাঁ। ক্যান্সার বলো না। হ্যাঁ। তো কাজে এইগুলো তো একটা মাল্টি ডাইমেনশনাল সামাজিক সমস্যা, হ্যাঁ। কাজে এটা চট করে যাওয়ার নয়। তবে এখন এইচআইভি পেশেন্টদের জন্য অনেক রাইটস গ্রুপ হয়েছে, এইচআইভি পেশেন্টদের নিজেদের বিভিন্ন নেটওয়ার্ক হয়েছে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তাদের যদি সামাজিক এক্সক্লুশনের মুখে পড়তে হয়, তাহলে এই নেটওয়ার্ক গুলো তাদের পাশে এসে দাঁড়ায় হ্যাঁ। এবং তাদের বিপদ থেকে খানিকটা উদ্ধার করে। সেরকম ব্যবস্থা কিন্তু আজকে হয়েছে। গভর্নমেন্টও খানিকটা তাদের পাশে দাঁড়ায়, হ্যাঁ। ওষুধপত্র তারা খাচ্ছে, এবং তারা নানা রকম কাজে বা ফিরে আসছে, পেশায় ফিরে আসছে। যে সমস্ত পুরনো পেশা থেকে তারা উচ্ছেদ হয়ে চলে গেছিল, হ্যাঁ। আবার তারা সেই হ্যাঁ। পেশায় ফিরে আসছে। সেদিক থেকে খানিকটা বলা যেতে পারে একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি আর কি। তাহলে 2030-এর মধ্যে যে লক্ষ্য স্থির করা হয়েছে যে এডসকে নির্মূল করে ফেলার, যেভাবে সমস্ত কর্মসূচি চলছে, তাতে আপনার কি মনে হচ্ছে, আমরা কি একটা আশার আলো দেখতে পারি? এইচআইভি ক্ষেত্রে তো আমার মনে হয় যে এই আশার আলো দেখতে আমরা পারি। হ্যাঁ। এবং সেক্ষেত্রে আমরা যে সাকসেস গুলোর কথা দেখতে পেলাম, যে ওই 95, 95, হ্যাঁ। 95, হ্যাঁ। এই তিনটে হচ্ছে গিয়ে একটা ক্রুশিয়াল মানদণ্ড। হ্যাঁ। একটা যে ক্ষেত্রে আমাদের সাকসেস রেটটা দেখালাম হ্যাঁ। যে খুব খারাপ কিছু নয়। এখনো 20% এর গ্যাপ আছে ডিটেকশনের ক্ষেত্রে। হ্যাঁ। হ্যাঁ। এবং নতুন ইনফেকশন যাদের হচ্ছে, সেক্ষেত্রেও আমরা এখনো সাকসেসফুল খুব হতে পারিনি, কিন্তু আশা করা যায় আগামী 5-7 বছর, 30 যদি নাও হয়, অ্যাটলিস্ট 35, হ্যাঁ। তার হ্যাঁ, মধ্যে তার আমরা মধ্যে আমরা ডেফিনেটলি পারবো এটা, এটা আমরা করতে পারবো মানে বলেই মনে হয়। এডস মুক্ত পৃথিবী আমরা দেখে যেতে পারবো। হ্যাঁ। সেটা আমরা আশা করতেই পারি। হ্যাঁ, অনেক ধন্যবাদ। এতক্ষণ সুস্থ থাকুন অনুষ্ঠানে শুনলেন ডক্টর অনিন্দ সেনের সাক্ষাৎকার। খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা আজকে আমরা শুনলাম অঙ্গনা অনুষ্ঠানে। এভাবেই আমরা প্রত্যেক সপ্তাহে আপনাদের সঙ্গে থাকব নানা জরুরি বিষয় নিয়ে। আজকে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি, সুমনা সেনগুপ্ত, সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দে।